আসসালামু আলাইকুম। শুভ রমজান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি প্রতিকূল পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হৃদকালিন্দে হাজার আসমত বিশ্ববিদ্যালয় কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহিবুল্লাহ ব্যবস্থাপনায় শুরু হয়েছে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম আমার ঘরে আমার কলেজ। শিক্ষার্থীদের পড়ালেখার কথা বিবেচনা করে অতি দ্রুত সময়ে এই উদ্যোগ বাস্তবায়ন করার জন্য আমি অধ্যক্ষ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়রদের, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই কার্যক্রমে ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডক্টর শামসুল হক ভূঁইয়া মহোদয়কে, যার ঐকান্তিক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষা ও কল্যাণমূলক কাজে ভূমিকা পালন করে যাচ্ছে। করোনা ভাইরাস তথা কোভিড-19 পুরো পৃথিবী থমকে গেছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শ্রেণী কার্যক্রম সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শ্রেণী কার্যক্রম বন্ধ, তাই বলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পড়াশোনা বন্ধ রাখা যাবে না। তোমাদের পড়াশোনার গতিকে সচল ও অব্যাহত রাখতে আমাদের এই আয়োজন আমার ঘরে আমার কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আমাকে চিনো। আমি দিলরুবা আক্তার, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, হৃদকালিন্দে বিশ্ববিদ্যালয় কলেজ। সমাজকর্ম বিভাগের সকল শিক্ষক তোমাদের পাশে আছে সার্বিক সহযোগিতার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমি তোমাদেরকে পড়াবো সমাজকর্ম প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। সমাজকর্ম প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। শিরোনাম হচ্ছে বা অধ্যায়ের নাম সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে খাতা কলম নিয়ে বসে পড়বে। সামনে প্রয়োজনীয় জিনিসগুলো বা খুঁটিনাটি টপিকগুলো বা টিপসগুলো তোমরা নোট করে যাতে নিতে পারো। আমি আশা করব তোমরা মনোযোগের সহিত ক্লাসটি লক্ষ্য করবে এবং উপকৃত হবে। তো খাতা কলম নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা বসে যাও। শুরু করছি আজকের ক্লাস। সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। যেহেতু মূল অধ্যায়ের শিরোনামের মধ্যে আছে সমাজকর্ম মূল্যবোধ, তাহলে অবশ্যই আমরা মূল্যবোধ এবং সমাজকর্ম জানবো। প্রথমে আমাদেরকে জানতে হবে সমাজকর্মটা কি। তো এই টপিকটা তোমাদের প্রথম অধ্যায়ে বিশদভাবে বিস্তারিত আমি ক্লাসে বলেছি, আলোচনা করেছি। আশা করি তোমাদের এটা মনে আছে। সেটা তোমরা একাদশ শ্রেণীর হও আর এইচএসসি পরীক্ষার্থী হও না কেন, উভয়ই আজকের ক্লাস থেকে উপকৃত হবে এবং উভয় ক্লাসে মনোযোগের সহিত এই বিষয়গুলো লক্ষ্য করেছো এবং আশা করি তোমরা পারবে। জাস্ট তোমাদের মেধাকে আরেকটু শানিত করার জন্য আমাদের এই প্রচেষ্টা। তো শুরু করছি আজকের সমাজকর্মটি। একটু খেয়াল করো, একদম সংক্ষেপে সাদামাটা ভাষায় আমি যদি বলতে চাই, সমাজকর্ম একটি পেশা। একদম সংক্ষেপে, যেটা তোমাদের প্রায় জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে। সমাজকর্ম একটি পেশা। আর একটু অন্যভাবে বলি, সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। আর একটু অন্যভাবে বলি, সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, আমি কিন্তু 3টা বাক্য বলেছি। 3টা বাক্যর মধ্যে কমন একটা শব্দ আছে, তোমরা আশা করি বের করতে পেরেছ। সেটা হচ্ছে পেশা। তাহলে আজকে আমাদের মূল প্রথম টপিকে থাকবে সিলেবাসের সামঞ্জস্য রেখে সিলেবাসের সাথে পেশা। পেশা ও বৃত্তি, পেশা পড়বো আমরা প্রথমেই। তাহলে যেহেতু সমাজকর্ম একটি পেশা এবং আমাদের সিলেবাসের ধারাবাহিকতা মেনটেন করে আমাদেরকে প্রথমেই জানবো পেশা কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করলে দেখবে যে আমাদের চারপাশে মানুষজন নানা ধরনের কাজ করে থাকে।
হ্যাঁ, জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজ করে থাকে। তো এই কাজগুলো এক একটা কাজ, আমরা প্রথমত এটাকে কাজ বলি। জীবন ধারণের জন্য যেই উপায়টাই অবলম্বন করে সেটা হচ্ছে কাজ। তাহলে সেটাকে আমরা সাধারণভাবে বলি বৃত্তি। তাহলে এই বৃত্তিকে কিন্তু আমরা পেশা বলবো না। যখন এই স্বাভাবিক কাজের সাথে উচ্চ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান হবে, তখনই তা পেশার মর্যাদায় উন্নীত হবে। কোনো কাজ, সেই কাজের সাথে উচ্চমানের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান যখনই যুক্ত হবে এবং যুক্ত হওয়ার সাথে সাথে একজন ব্যক্তি যখন সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করবে, তখনই সেটা পেশার মর্যাদায় উন্নীত হবে। তাহলে যদি আমরা সংজ্ঞা আকারে বলি, তাহলে একটু দেখো, মানব তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে সে জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ অথবা জীবিকা নির্বাহ উপায় হিসাবে নির্ধারণ করে, তখনই তা পেশা হয় বা তাকে আমরা পেশা বলি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, কাজের সাথে উচ্চমানের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান, প্রশিক্ষণ, দক্ষতা, নৈপুণ্য, এই শব্দগুলো পেশার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যদি আমি উদাহরণ বলি, বৃত্তির উদাহরণ কি, যেহেতু আমরা বলেছি স্বাভাবিক, আরেকটু যদি অ্যাড করি যে একজন সুস্থ সবল বুদ্ধি সম্পন্ন শারীরিক সুস্থ মানুষই কিন্তু এই বৃত্তিটা সম্পূর্ণ করতে পারে। যেমন রিক্সা চালক, দিনমজুর, শ্রমিক, ক্লিনার ইত্যাদি, এগুলো হচ্ছে বৃত্তির উদাহরণ। আর যদি আমরা পেশার কথা বলতে চাই, তাহলে পেশার সংজ্ঞাতে বলেছি উচ্চমান। অবশ্যই তোমরা যদি তোমাদের চারপাশে একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এখানে যেমন ডাক্তার আছেন, ডাক্তার, শিক্ষক, এগুলো এক একটা পেশার উদাহরণ। আশা করি তোমরা বৃত্তি কি সেটা বুঝতে পেরেছো। তারপরে আরেকটু এক লাইনে আমি যদি বলি তোমাদেরকে, জীবন ধারণের জন্য স্বাভাবিক কাজ যা সাধারণ সুস্থ মানুষ করতে পারে, বৃত্তি। পেশা, এই স্বাভাবিক কাজের সাথে যখন উচ্চমানের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন হবে এবং সেই জ্ঞানকে যখন বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হবে, তখনই তা হয়ে যাবে পেশা। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা পেশা ও বৃত্তি জানলাম। একটু খেয়াল করো, পেশা ও বৃত্তিটা আমরা জানলাম। এবার আসো যদি বলি পেশা শব্দটি কোত্থেকে আসছে। তোমাদের প্রায় পরীক্ষার প্রশ্নে আসে যে পেশা শব্দটি কোত্থেকে আসছে বা কোন শব্দ থেকে এসছে, কোন ভাষা থেকে এসছে। তাহলে পেশা শব্দটি, বাংলা পেশাটি ফার্সি শব্দ থেকে এসছে, যা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রফেশন, এটি ল্যাটিন শব্দ থেকে এসছে। আর বৃত্তি আমরা আসো পেশা এবং বৃত্তি দুটোকেই আমরা কিন্তু আমাদের যদি বলি মানব সভ্যতার শুরু থেকে প্রাচীন যুগে এবং মধ্য যুগে এমনকি বর্তমান সময়েও এই বিষয়টাকে খুব একটা বেশি পার্থক্য করা হয়নি। কিন্তু আমরা যখন এর মধ্যে তারপরেও তথাপি আমরা দেখি যে এর মধ্যে কিন্তু সুস্পষ্ট কিছু পার্থক্য এবং সম্পর্ক আজকের ক্লাসে আলোচনা করব। সম্পর্ক, সুপ্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, প্রথম সম্পর্ক, যেহেতু দুটোই কাজ, প্রথম সম্পর্কের ক্ষেত্রে আমরা যদি বলি, এক নাম্বার হচ্ছে জীবিকা অর্জন। জীবিকা অর্জন, বৃত্তি এবং পেশা বা পেশা এবং বৃত্তি দুটোই কাজ। বৃত্তি দিয়ে এবং পেশা দিয়ে মানুষ জীবিকা অর্জন করে। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে জীবিকা অর্জন, পেশা দ্বারা মানুষ জীবিকা নির্বাহ করে, বৃত্তি দ্বারাও মানুষ জীবিকা নির্বাহ করে। তাহলে এই একটা মিল আমরা পেলাম। প্রথম মিল শ্রম প্রয়োজন। 2 নম্বরে আছে শ্রম প্রয়োজন। আমরা দেখবে একটু লক্ষ্য করো, বৃত্তিতেও মানুষ পরিশ্রম করে, শ্রম দেয়, আবার পেশার ক্ষেত্রেও মানুষ, অর্থাৎ পেশার ক্ষেত্রে প্রয়োজন হয় বুদ্ধিভিত্তিক শ্রমের, আর বৃত্তির ক্ষেত্রে প্রয়োজন হয় শারীরিক শ্রমের। অনেক সময় দেখা যায় যে বুদ্ধিটাও লাগে, অর্থাৎ শারীরিক মানসিক উভয় পরিশ্রমেরও প্রয়োজন হয়। তারপরে আসো 3 নম্বরে আছে উভয়ই সেবা। তাহলে দেখো, আমরা যখন কাজ করতে যাব, সেটা পেশা হোক আর বৃত্তি হোক, আমাদের কিন্তু মানসিকতা থাকে সেবা। তো
পেশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা সেবা প্রদান করা। তাহলে পেশাতে অবশ্যই সেবা প্রদান করা হবে। আর বৃত্তিতে সেবা প্রদান ব্যক্তি নাও চায়, তারপরেও কিন্তু আমরা যারা সুবিধাভোগী আমরা সেবাটা পেয়ে থাকি। একটু ক্লিয়ার, অবশ্যই বৃত্তি এটাও আমরা সেবা পেয়ে থাকি। কিভাবে একটু লক্ষ্য করো। ধরো তুমি একজন রিক্সা চালকের রিক্সাতে উঠলে, কি হিসাবে? যাত্রী হিসাবে উঠলে। তো ওই রিক্সা চালক চাক আর না চাক, তুমি কিন্তু সেবাটা পেয়েই যাচ্ছ। তাহলে উভয়ই সেবা। তারপরে আসো দায়িত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, দায়িত্ব। পেশা এবং বৃত্তির মূল একটি সম্পর্ক হচ্ছে দায়িত্ব। উভয়কেই দায়িত্ব পালন করতে হয়। দায়িত্ব পালন করতে হয়। পেশার ক্ষেত্রে অবশ্যই দায়িত্বটা খুব বেশি, বৃত্তিতে কম হলেও কিন্তু দায়িত্ব আছে, অর্থাৎ উভয়ের মধ্যে দায়িত্ব রয়েছে। পরিচিতি, পরের পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, পরিচিতি। পেশাদার বা বৃত্তিধারী ব্যক্তি যার যার কাজ অনুযায়ী, কর্মীর কাজ অনুযায়ী পরিচিতি লাভ করে। যেমন রিক্সা চালক, রিক্সাওয়ালা রিক্সা চালনা, ডাক্তারের ডাক্তারি বা চিকিৎসকের চিকিৎসা সেবা প্রদান, এগুলো ব্যক্তি তার নির্দিষ্ট কাজের অনুযায়ী তার পরিচিতিটা লাভ করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বৃত্তি ও পেশার সম্পর্ক জেনেছি। এবার আসো আমরা পার্থক্যতে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা পার্থক্য, যেহেতু পেশা এবং বৃত্তির মধ্যে সুস্পষ্ট কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমরা এখন একটু দেখব। প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রত্যেকটা পেশার জন্য, একজন পেশাজীবী ব্যক্তির জন্য প্রয়োজন। একজন পেশাদার ব্যক্তির জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অবশ্যই প্রয়োজন। সে অনুযায়ী যদি আমরা বলি, একজন পেশাদার ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক জ্ঞান দক্ষতা অর্জন করতে হয় এবং তারপরে তিনি বাস্তব ক্ষেত্রে সেটা প্রয়োগ করেন। অন্যদিকে বৃত্তিধারী ব্যক্তিদের ওইরকম প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতে হয় না বা না করলেও চলে। এরপরের টপিকে আছে, পয়েন্টে আছে, একটু খেয়াল করো। তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা। পেশার অন্যতম হচ্ছে এটি তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা সম্পর্ক। অর্থাৎ আমরা যখন পেশা এবং বৃত্তির পার্থক্য বলবো, তখন এটাকে আমরা পার্থক্য যখন জানতে চাইবো, তখন আমরা এটা কি শিক্ষা অর্জন করতে হয় সেই আলোকেও পার্থক্যটা নির্ণয় করতে পারি। তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা। তাহলে পেশাদার ব্যক্তিকে অবশ্যই তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা অর্জন করতে হয়, অন্যদিকে বৃত্তিধারী ব্যক্তিকে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা অর্জন করতে হয় না। তারপরে আসো মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড। মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড। মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড। প্রত্যেকটা পেশার কিছু মানদণ্ড রয়েছে, মূল্যবোধ রয়েছে, যে মূল্যবোধগুলো পেশাদার ব্যক্তি ধারণ করে এবং নৈতিক মানদণ্ড বা নীতিমালা দ্বারা তারা তাদেরকে পরিচালিত করে। তাহলে পেশাদার ব্যক্তিদের অবশ্যই মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড কাজ করে বা মাথায় রেখে কাজ করতে হয়। অন্যদিকে মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড বৃত্তিধারী ব্যক্তিদের মানার প্রয়োজন নেই। তারপরে আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, পেশাগত সংগঠন। তারপর হচ্ছে পেশাগত সংগঠন। পেশাগত সংগঠন অবশ্যই পেশার উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য, যার মাধ্যমে আমরা দুটো কাজকে আলাদা করি। পেশাজীবীকে অবশ্যই পেশাগত সংগঠনের আলোকে বা সংগঠনের আওতাভুক্ত হয়ে কাজ করতে হবে এবং তাদের রয়েছে বিভিন্ন পেশাদার ব্যক্তিদের পেশাজীবী সংগঠন রয়েছে, যেমন জাতীয় সমাজকর্মী সমিতি, তারপরে আসো মেডিকেল অ্যাসোসিয়েশন, এগুলো এক একটা পেশাগত সংগঠন। ঠিক তেমনি অন্যদিকে আমরা যদি বৃত্তির কথা বলি, বৃত্তিতে এ ধরনের সংগঠন আবশ্যকতা নেই। আসো দায়িত্ব ও কর্তব্য। দায়িত্ব ও কর্তব্য। অবশ্যই পেশাদার ব্যক্তির সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও
কর্তব্য রয়েছে, অন্যদিকে বৃত্তিধারী ব্যক্তিদের এ ধরনের দায়িত্ব ও কর্তব্য নেই বললেই চলে বা পালন করতে হয় না। এরপরের টপিকে আসো, পয়েন্টে আসো, একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা। জবাবদিহিতা প্রত্যেকটা ব্যক্তিকে অবশ্যই তার প্রতিষ্ঠানে, কর্মরত প্রতিষ্ঠানে জবাবদিহি করতে হয়। অন্যদিকে তারপরে আসো জনকল্যাণমুখিতা। পেশাদার ব্যক্তির কাজ অবশ্যই জনকল্যাণমুখী এবং সেবা প্রদানের উদ্দেশ্যে হতে হবে, এবং জনসেবা বা সেবামূলক উদ্দেশ্য যদি না থাকে তাহলে সেটাকে আমরা পেশা বলবো না। তাহলে মূল পয়েন্ট পেশার হচ্ছে জনকল্যাণমুখিতা। অন্যদিকে বৃত্তির কথা যদি আমরা বলি, সেখানে জনকল্যাণ বা সেবা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এরপরের টপিকে আসো, পরিবর্তন। পেশাদার ব্যক্তি পরিবর্তনযোগ্য নয়। একটু খেয়াল করো, পেশাদার ব্যক্তির কাজ পরিবর্তনযোগ্য নয়। তিনি চাইলেই তার কাজটা পরিবর্তন করতে পারেন না। আবার অন্যদিকে যদি বলি, বৃত্তিধারী ব্যক্তি চাইলেই তিনি তার কাজ পরিবর্তন করতে পারেন। অর্থাৎ বৃত্তির কাজ পরিবর্তনযোগ্য। একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বলি। যেমন ধরো, একজন ডাক্তার চাইলেই তিনি প্রকৌশলী হতে পারবেন না। আবার বৃত্তির ক্ষেত্রে যদি বলি, একজন রিক্সা চালক চাইলে তিনি দিনমজুর হতে পারেন, তিনি অন্য পেশা মাঝির কাজ করতে পারেন। অর্থাৎ বৃত্তিটা সহজেই পরিবর্তন করা যায়, আর পেশাটা সহজে পরিবর্তন করা যায় না। পরের পয়েন্টে আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক স্বীকৃতি। প্রত্যেকটাই আমরা বলেছি কাজ। একটা কাজ তখনই পেশার মর্যাদা উন্নীত হবে যখন সেই কাজের সাথে দক্ষতা, নৈপুণ্য যুক্ত হবে এবং সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে সেই কাজটি স্বীকৃতি পাবে। যদি স্বীকৃতি না পায়, কোনো মঙ্গল বা কল্যাণজনক কাজও কিন্তু পেশার মর্যাদায় উন্নীত হতে পারে না। তাহলে সামাজিক স্বীকৃতিটা অবশ্যই পেশার জন্য প্রয়োজন। তাহলে সামাজিক স্বীকৃতির মাধ্যমে একটা কাজ পেশার মর্যাদায় উন্নীত হয়। যেমন ধরো, একটু উদাহরণ দিয়ে যদি বলি তোমাদেরকে, একজন সনদপত্রবিহীন ডাক্তার, তার সেবা কাজটা কিন্তু পেশার মর্যাদায় পূর্বশর্ত কি, তাকে লাইসেন্স রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। যেহেতু উনি সনদপত্রবিহীন, তাহলে তো ওনার কাজটা আমরা পেশার দিকে বা পেশার মানে অর্জিত হয়নি। আবার যদি বলি, বৃত্তিধারী ব্যক্তি, তার কোনো সামাজিক স্বীকৃতি প্রয়োজন নাই। যেমন ধরো, একজন ভিক্ষুক, তার কাজের জন্য তার সামাজিক স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। তাহলে পেশার কাজে অবশ্যই সামাজিক স্বীকৃতির প্রয়োজন আছে, আর বৃত্তির জন্য সামাজিক স্বীকৃতির প্রয়োজন নেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পেশার পার্থক্যটা এখন জানলাম। অলরেডি সম্পর্ক এবং পার্থক্য সম্পর্কে তোমরা ভালোই আয়ত্ত করতে পেরেছো আশা করি। এরপরে আসো আমরা পরের টপিকে চলে যাই। আমরা পরের টপিক নির্ধারণ করেছি সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু তোমরা নোট করে নিবা। আমি একই সাথে তোমাদেরকে পেশার বৈশিষ্ট্য এবং সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য দুটো নিয়ে আলোচনা করব। কারণ কি, কারণ একটা যদি তোমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে অপরটিও করতে পারবে। কেন বলো তো শিক্ষার্থীরা? হ্যাঁ, নিশ্চয়ই ধরতে পেরেছো। কারণ পেশার বৈশিষ্ট্য জানলেই আমরা সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য জানতে পারবো, কারণ সমাজকর্ম একটি পেশা। তাহলে পেশার যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমার সমাজকর্ম পেশার মধ্যেও বিদ্যমান থাকবে। তাহলে আসো আমরা সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যগুলো জানি। 1 নাম্বার, বিশেষ জ্ঞান ও যোগ্যতা।
বিশেষ জ্ঞান ও যোগ্যতা। প্রত্যেকটা পেশারই নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে, যে জ্ঞান প্রয়োগযোগ্য ও প্রচারযোগ্য। ঠিক তেমনি সমাজকর্মেরও নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে, যা বাস্তবে প্রচারযোগ্য এবং মানব কল্যাণে প্রয়োগযোগ্য। তারপরে আসো উচ্চতর ডিগ্রি অর্জন। উচ্চতর ডিগ্রি অর্জন সমাজকর্ম পেশা, যেহেতু এটা একটি পেশা, সেখানে অবশ্যই সমাজকর্মের মধ্যে উচ্চতর ডিগ্রির সুযোগ রয়েছে এবং গবেষণার সুযোগ রয়েছে। তারপরে আসো তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান। পেশার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। তবে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা যখন সমাজকর্ম বিষয়টা পড়ি, সেখানে অবশ্যই আমরা তাত্ত্বিক শিক্ষা অর্জন করি। আমাদের বিষয়ের মধ্যে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা বলি যে সমাজকর্ম একটি তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা সম্পূর্ণ বিষয় ও পেশা। তারপর আসো পেশাগত প্রতিষ্ঠান। পেশাগত প্রতিষ্ঠান, সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা পেশার মর্যাদা উন্নীত হলে তার নিজস্ব একটি প্রতিষ্ঠান থাকতে হবে। যে প্রতিষ্ঠানের আলোকে ওই পেশাজীবীরা নিয়ন্ত্রিত হবেন, তাদের আচার আচরণ নিয়ন্ত্রিত হবেন, ওই পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ হবে। তো আমরা তো অবশ্যই জানি যে সমাজকর্মেরও নিজস্ব কিছু প্রতিষ্ঠান রয়েছে, যা দ্বারা সমাজকর্ম পেশাজীবীরা পরিচালিত হয়ে থাকেন। যেমন যদি বলি উদাহরণ হিসাবে NASW, অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, যেটা আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি। এটা হচ্ছে সমাজকর্মের পেশাগত প্রতিষ্ঠান। তাহলে এদিক থেকে দেখতে পাচ্ছি আমাদের সমাজকর্মের পেশাগত প্রতিষ্ঠান রয়েছে। তারপরে আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, পেশাগত মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড। পেশাগত মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড, অবশ্যই প্রত্যেক পেশার নিজস্ব মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড নীতিমালা রয়েছে। সমাজকর্মেরও ঠিক তেমনি নিজস্ব মূল্যবোধ নৈতিক মানদণ্ড রয়েছে, যার আলোকে পেশাজীবীরা অর্থাৎ সমাজকর্মীরা পরিচালিত হয়ে থাকেন। তারপরে আসো পরের পয়েন্ট, উপার্জন ক্ষমতা। উপার্জন ক্ষমতা, সুপ্রিয় শিক্ষার্থীরা, উপার্জন ক্ষমতা অবশ্যই পেশার উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে উপার্জনক্ষম, আয় উপার্জন করা। আয় যদি না থাকে বিবাহ হবে কি করে? তাহলে পেশার ক্ষেত্রে মূল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা উপার্জন ক্ষমতা আছে, অর্থাৎ কোনো পেশাদার ব্যক্তি যখন কাজ করবেন তিনি অবশ্যই স্বনির্ভরতা অর্জন করে ফেলবেন। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি উপার্জন ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটা পেশার উপার্জন ক্ষমতা রয়েছে, সমাজকর্মেরও তেমনি উপার্জন ক্ষমতা রয়েছে। আমরা জানি যে পেশাদার সমাজকর্মীরা সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সমাজকর্মীরা, তাহলে ওখানেই তিনি তার কাজের মাধ্যমে পারিশ্রমিক পেয়ে থাকেন। সমাজকর্মীরা তার কাজের মাধ্যমে পারিশ্রমিক পেয়ে থাকেন। তাহলে কি বুঝলাম? এটা হচ্ছে উপার্জনশীল বা উপার্জন ক্ষমতা রয়েছে। তারপরে আসো জনকল্যাণমুখিতা। পেশার উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণমুখিতা। সমাজকর্মেরও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জনকল্যাণমুখিতা। সমাজকর্ম তার যাবতীয় কাজ সম্পাদন করে মানব কল্যাণের জন্য, তাহলে এটা হচ্ছে জনকল্যাণমুখিতা। তারপর আসো ব্যক্তিগত যোগ্যতা। পেশাদার ব্যক্তির ব্যক্তিগত যোগ্যতা বলতে এখানে পূর্ব অভিজ্ঞতাকে বোঝানো হয়ে থাকে, আন্তরিকতা, অনুশীলন, অধ্যয়নকে বোঝানো হয়ে থাকে। এর মাধ্যমে ব্যক্তিগত এই যোগ্যতার মাধ্যমে পেশাজীবীদের পেশার মান সমুন্নত রাখতে সহায়তা করে। তারপরে আসো সামাজিক স্বীকৃতি। পেশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক স্বীকৃতি। অবশ্যই সামাজিক স্বীকৃতি প্রয়োজন, সমাজকর্মেরও সামাজিক স্বীকৃতি রয়েছে। যেমন বিভিন্ন লাইসেন্স, রেজিস্ট্রেশনের মাধ্যমে সমাজকর্মীরা তাদের কাজে স্বীকৃতি পেয়ে থাকেন। তাহলে আমরা জানি কর্ম রয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যটা পড়লাম। এই বৈশিষ্ট্যর মাধ্যমে তোমরা একই সাথে পেশার বৈশিষ্ট্যও লিখতে পারবে, আবার সমাজকর্ম পেশারও বৈশিষ্ট্য লিখতে পারবে। এরপর
যদিও সময় আমাদের নির্দিষ্ট, টপিক অনেক বড়, আমরা যতটুকু যেতে পারি চেষ্টা করব। আসো, সমাজকর্ম মূল্যবোধ। সমাজকর্ম মূল্যবোধ, মূল্যবোধ মানে প্রথমে জানতে হবে মানুষের আচার আচরণের মানদণ্ড, মাপকাঠি। আর সমাজকর্ম মূল্যবোধ হচ্ছে সেসব আদর্শ, ধ্যান ধারণা, মৌলিক বিশ্বাস, স্বীকার্য সত্যর উপর যাবতীয় টোটাল সামগ্রিক সমাজ কল্যাণ কার্যক্রম বা সমাজকর্মমূলক কার্যক্রম পরিচালিত হয়। সেই সব আদর্শ, বিশ্বাস, ধ্যান ধারণার সমষ্টিকেই সমাজকর্ম মূল্যবোধ বলা হয়, যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে পেয়ে খুশি হয়। আসো আমরা, যেহেতু সময় খুবই অল্প, আমরা একটু দ্রুত শেষ করি। সমাজকর্ম মূল্যবোধ। প্রথম মূল্যবোধ, ব্যক্তির মূল্য ও মর্যাদা স্বীকৃতি। আমরা জানি প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব অবস্থানে মর্যাদার অধিকারী। এই মর্যাদাটা দেওয়ার জন্য সমাজকর্ম বদ্ধপরিকর। সমাজকর্ম মনে করে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি প্রদানের মাধ্যমেই আমরা ব্যক্তিকে তার স্বীয় অধিকারে দিতে পারবো এবং ব্যক্তির অন্তর্নিহিত যে সুপ্ত প্রতিভা আছে সেটা বিকশিত হওয়ার সুযোগ পাবে। তাহলে প্রথম মূল্যবোধ হচ্ছে ব্যক্তির মূল্য ও মর্যাদা স্বীকৃতি। সুযোগ, সকলের সমান সুযোগ দিতে হবে এবং সমাজকর্ম এটাই বিশ্বাস করে সকলের সমান হওয়ার অধিকার। আত্মনিয়ন্ত্রণ অধিকার। মূল্যবোধ হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার। এখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে এখানে ব্যক্তির নিজের নিয়ন্ত্রণটাকে বোঝাবে। যেহেতু এখানে সমাজকর্মী এবং সাহায্যার্থী দুজন মানুষ কাজ করছে, একটা কাজের সাথে জড়িত, তাহলে টোটাল বিষয়ের সাথে যেহেতু সমাজকর্মী এবং সাহায্যার্থী ওতপ্রোতভাবে জড়িত, তাহলে অনেক শিক্ষার্থী ভুল করে ফেলো আত্মনিয়ন্ত্রণ বলতে এখানে সমাজকর্মীর আত্মনিয়ন্ত্রণকে বোঝানো। তা নয়, এখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে ব্যক্তির, সাহায্যার্থীর আত্মনিয়ন্ত্রণ অধিকারকে বোঝানো। নিজের পায়ে দাঁড়ানো, স্বনির্ভরতা অর্জন, কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভরতা অর্জনের জন্য সমাজকর্ম বদ্ধপরিকর। এটা সমাজকর্মের উল্লেখযোগ্য। সম্পদের সদ্ব্যবহার সুনিশ্চিতকরণ করতে হবে, কারণ আমাদের সম্পদ সীমিত, চাহিদা অসীম। এই কম সম্পদ দিয়ে কীভাবে আমরা অনেক বেশি চাহিদা মিটাবো সেই দিক নির্দেশনা আমরা সমাজকর্ম থেকে পেয়ে থাকবো। তাহলে এখানে হচ্ছে সম্পদের সদ্ব্যবহার বা সুষ্ঠু ব্যবহার। শ্রমের মর্যাদা, প্রত্যেকটা কাজই কিন্তু তার নির্দিষ্ট জায়গায় সম্মানের অধিকারী। আমরা ছোট বড় বলে কোনো কাজকে ছোট করব না, বড় বলে সম্মান দিব, ছোট বলে হেয় করব, তা কিন্তু নয়। যার যার অবস্থান অনুযায়ী তার কাজে একটা সম্মান আছে। তারপর হচ্ছে উল্লেখযোগ্য একটি মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতা। সমাজকর্ম কখনো ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করে না, ব্যক্তির স্বাধীনতা প্রদানে বদ্ধপরিকর। সামাজিক দায়িত্ববোধ, অবশ্যই প্রত্যেক ব্যক্তিরই সমাজে কোনো না কোনো দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালন জাগ্রত করার জন্য সমাজকর্ম কাজ করে এবং এই দায়িত্ব পালন করার জন্য ব্যক্তিদেরকে উৎসাহিত করে। তারপরে গোপনীয়তা, অবশ্যই গোপনীয়তা একটি উল্লেখযোগ্য মূল্যবোধ। সাহায্যার্থী এবং সমাজকর্মী যখন সমাধান প্রক্রিয়াতে যাবেন, তখন যদি সাহায্যার্থী মনে করে যে তার তথ্যগুলো গোপন থাকবে না, তখন সাহায্যার্থী কিন্তু তার তথ্য সঠিকভাবে উপস্থাপন করবেন না। তাহলে গোপনীয়তাটা সমাজকর্মের উল্লেখযোগ্য একটি মূল্যবোধ সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে। পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ, আমরা সমাজে বসবাস করতে গেলে আমাদেরকে একে অন্যের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, সহযোগিতা করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্যে আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সমাজকর্ম মূল্যবোধটা খুব সংক্ষেপে শেষ করলাম। তো দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের সময় স্বল্পতা, এজন্য খুব সংক্ষেপে আমি বলেছি, আশা করি উপকৃত হয়েছ। এক কথায় আমরা কি অবশ্যই প্রশ্ন কমন পড়ে। যদি আমি বলি পেশা ও বৃত্তির সম্পর্ক, পার্থক্য, এই প্রশ্নটা প্রতি বছরই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তোমরা একটু বিষয়টার দিকে খেয়াল রাখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমি আর ক্লাসকে দীর্ঘায়িত করছি না। পরবর্তী ক্লাসে
বিষয়ে গ্যাপ থেকে থাকে জানাবে, কমেন্ট করবে, মেসেজ দিবে অথবা মোবাইল ফোনে সরাসরি যোগাযোগ করবে, আমি সমাধানে। আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।